সিনেমা শুরুতে আমরা একটি সুন্দর জঙ্গল দেখতে পাই, যেখানে তিন বন্ধু ঘুরতে এসেছে। ক্যালেব তেরেসাকে ড্রোনের ভয় দেখায়। এতে তেরেসা ভয় পেয়ে ক্যালেবকে বকাবকি করে। তারপর তেরেসা চলে যায় তার অন্য বন্ধু জেসিকাকে দেখতে। জেসিকা একটু অসুস্থ ছিল, তাই তেরেসা জেসিকার পাশে বসে বই পড়ছিল। জেসিকা বই না দেখে হুবহু লাইন পড়তে থাকে। সে অন্য কারো কণ্ঠে কথা বলতে শুরু করে। তখন তেরেসা একটু আতঙ্কিত হয়। জেসিকা খাট থেকে পড়ে বমি করে দেয়। তেরেসা দেখে জেসিকার চোখ লাল হয়ে গেছে। তেরেসা তাকে দেখে চিৎকার চেঁচামেচি করছিল। তখনই জেসিকা তার গলা টিপে ধরে এবং তার মাথার চুল ছিঁড়ে ফেলে। তখনই জেসিকা ও তেরেসা সেখান থেকে চলে যায় ক্যালেবের কাছে। জেসিকা ড্রোনটা ধরে তার মুখের কাছে নিয়ে আসতেই এক ঝটকায় পানিতে পড়ে যায়। তখনই তাকে বাঁচাতে ক্যালেব কোনো কিছু না বুঝে শুনে পানিতে ঝাঁপিয়ে পড়ে। জেসিকা ক্যালেবের দেহ থেকে মাথা আলাদা করে ফেলে। তারপর জেসিকা পানি থেকে এক বিস্ময়কর ভয়াবহ রূপ নিয়ে বেরিয়ে আসে। জেসিকার সাথে কেন এমন হলো তা জানতে ঘটনা চলে যায় একদিন আগে। এই মহিলাটি হলো বেথ। বেথ থাকতে আসে তার বোন এলির বাসায়। এলির স্বামী কিছুদিন আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে। বেথ কেন এলির দূর সময় তার পাশে ছিল না তা জানতে এলি তার ছেলে মেয়েদেরকে পিৎজা আনতে পাঠিয়ে দেয়। তারা যখন পিৎজা নিয়ে পার্কিং লটে আসে, তখন শুরু হয় এক ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। ভূমিকম্পের ফলে পার্কিং লটে একটি গর্ত হয়। ড্যানি যখন মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখতে যায়, তখন সে সেখান থেকে একটি ক্যাসেট এবং একটি ভুতুড়ে বই পায়। এদিকে আবার এলি তাদের জন্য চিন্তা করছিল, তাই সে তার প্রতিবেশী এক ছেলের কাছে সাহায্য চায়। কিছুক্ষণ পর বাচ্চারা লিফট থেকে বেরিয়ে আসলে এলি স্বস্তির নিঃশ্বাস ফেলে। বইটি বাড়িতে এনে কৌতূহলের সাথে ড্যানি ও পিজেট খোলার অনেক চেষ্টা করে। তখনই ড্যানির হাতে বইয়ের ধারালো দাঁত লেগে একটু কেটে যায়। আঙ্গুল থেকে কয়েক ফোঁটা রক্ত বইয়ের উপরে পড়তেই বইটি আপনা আপনি খুলে যায়। ড্যানি ও পিজেট বই খুলে দেখে বইয়ের মধ্যে দেবদানবের বিভিন্ন ধরনের ছবি ছিল। তারা এই ছবির অর্থ নির্দেশনা কিছুই বুঝতে পারে না, তাই ড্যানি অডিও প্লে করে। প্রথম অডিওতে একজন ফাদারের কথা বলা হয়েছিল। ফাদার বলে, আমি যখন এই বইটি পেয়েছিলাম তখন আমিও আমার বন্ধুরা মিলে বইটিকে জানার চেষ্টা করি। এই বইয়ে বিভিন্ন ধরনের কালো জাদুর কথা বলা হয়েছে। তারপর ড্যানি দ্বিতীয় অডিও প্লে করে, যেখানে ফাদার জানায় কিভাবে এই বই তার কাছে এসেছে। ফাদারের মন্ত্র পড়ার সাথে সাথে এক অলৌকিক শক্তি জেগে ওঠে। ড্যানি অডিও প্লে বন্ধ করতে চাইলেও সেটি বন্ধ হচ্ছিল না। তখন এক অশুভ শক্তি এসে ড্যানির মার উপরে আসর করে। সেই অলৌকিক শক্তি লিফটের ভেতরে তার হাড্ডি গুড্ডি ভেঙে মুচড়ে অসহ্য যন্ত্রণা দিয়ে তাকে প্রচেষ্ট করে। অন্যদিকে পিজেট দেখে সবার বাড়িতে বিদ্যুৎ রয়েছে, শুধু তাদের বাড়িতে বিদ্যুৎ নেই। তখনই আমরা দেখতে পাই এলি আঁকাবাঁকাভাবে হাঁটছে। তারপর পিজেটের ডাকে সাড়া না দিয়ে সরাসরি চলে যায় কিচেনে। সেখানে গ্যাস অন করে খোসা সমেত ডিম ভাজতে শুরু করে। সবাই তার দিকেই তাকিয়ে রয়েছে। তখন এলি তাদের দিকে দিয়ে আসে এবং প্রচুর পরিমাণ বমি করে, যেটা আমরা জেসিকার ক্ষেত্রেও দেখেছিলাম। অর্থাৎ এলি ইবেল ডাইটসে পরিণত হচ্ছে। এলি যখন একটু হুঁশে ফিরে আসে, তখন সে বলে, আমার বাচ্চাদের খেয়াল রেখো। তারপর সে অজ্ঞান হয়ে যায়। বেথ এবং ড্যানি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য লিফটের দিকে এগিয়ে গেলে দেখতে পায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং ভূমিকম্পের কারণে সিঁড়ি ভেঙে গেছে। তাই তারা এলিকে তার বিছানায় শুইয়ে দেয়। এলির প্রতিবেশী ছেলেটি দেখতে পায় এলির চোখ খোলা রয়েছে। খোলা চোখগুলোকে বন্ধ করতে গেলে কিছুতে সেগুলো বন্ধ হচ্ছিল না। তারা সবাই মিলে এলির জন্য দোয়া করে। বেথ এসে এলির পাশে বসেছিল। তখনই মোবাইলে কারো কল আসলে বেথ কলটিকে রিসিভ করতেই অপর পাশ থেকে এলি তাকে বলে, আমাকে বাঁচাও, আমি আগুনের ভিতরে পড়ছি। কথা শেষ হতে না হতেই স্ক্রিনটি ফেটে যায়। বেথ এলির দিকে তাকালে দেখতে পায় ওর চোখে মাসি বসে রয়েছে। তখনই এলি চোখের পলক ফেলে উঠে বসে। বেথ যখন এলির গায়ে হাত রাখে, তখন সত্যি সত্যি এলির শরীর গরম ছিল। তাই তারা এলিকে ধরে বাথটবে ডুবাতেই এলির চোখ উল্টে যায় এবং সে ছটফট করতে থাকে। এলি এক চটকায় দেওয়ালে ঝুলে পড়ে। সে খুব ভয়ঙ্করভাবে চিৎকার করে। তার চিৎকার শুনে সবার মাথা ব্যথা করতে শুরু করে। তখনই এলি চিৎকার থামিয়ে পানিতে পড়ে যায়। পানি থেকে বের হয়ে সবার উপরে আক্রমণ করে। এলি হাতে একটি কাচের টুকরো নিয়ে বেথের হাতের মধ্যে এপর ওপর করে দেয়। তারপর পিজেটের উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই ড্যানি এসে তাকে মুক্ত করে। তারপর এলি একটা ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার চোখে কামড় দিয়ে চোখটিকে উপড়ে ফেলে দেয় অন্য আরেকটি ছেলের মুখে। ছেলেটি দম আটকে সেখানেই মারা যায়।
এই সুযোগে ব্যাট দরজা দিয়ে ফেলে। দরজা দিয়ে ব্যাট বাহিরের দিকে তাকিয়ে দেখে এলি সবাইকে নৃশংসভাবে মারছে। এদিকে পিজেট আর ডেনির মধ্যে ঝগড়া শুরু হয়। তখন ব্যাট তাদের ঝগড়া থামায়। পিজেটের মধ্যে ডেনির জন্যই এই সব কিছু শুরু হয়েছে। অবশেষে ডেনি ব্যাটকে সেই বইটা দেখায়। এদিকে আয়নায় পিজেট দেখে তার গালের ক্ষত জায়গাটা কালো হয়ে আছে এবং নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে কালো রক্ত। পিজেট মনে করে তার গলায় কিছু একটা আটকে রয়েছে, তাই সে সেটিকে পানি পান করে নামাতে চাইলে কোনো কাজ হচ্ছিল না। তখনই কাশির সঙ্গে বেরিয়ে আসে একগুচ্ছ পোকা। এদিকে এলি তার ছোট্ট মেয়েটিকে মিষ্টি কথার মায়ায় ফেলে তাকে দরজা খোলার জন্য বলে। ছোট্ট মেয়েটি একটু দরজা খুললে এলির দ্বার গলা চেপে ধরে। তখনই ব্যাট আর ডেনি এসে তাকে বাঁচায় এবং দরজা পুনরায় আটকে দেয়। এরপর কিচেন রুম থেকে শব্দ পেয়ে ব্যাট যায় দেখতে। ব্যাট দেখতে পায় পিজেট বসে কাঁচের টুকরো নিয়ে খাচ্ছে এবং কাঁচগুলো তার গলা বেয়ে ক্রমাগত নিচে নামছে। তখন তাদের মধ্যে দস্তাদস্তি শুরু হয়। এক পর্যায়ে পিজেট ব্যাটের পায়ের চামড়া উঠিয়ে ফেলে। ব্যাট তার মাথায় আঘাত করে তাকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেয়, কিন্তু পিজেট আবার জেগে ওঠে। অন্যদিকে এলি দরজায় খুব জোরে জোরে আঘাত করে দরজা খোলার জন্য। এদিকে পিজেট তার ছোট্ট বোনকে ধরতে আসলে তার বোনের হাতে থাকা লাঠিটি পিজেটের মাথার সামনের দিক দিয়ে ঢুকে পিছনের দিক দিয়ে বেরিয়ে যায় এবং সে সেখানেই লুটিয়ে পড়ে। ব্যাট বলে যেহেতু এই সব কিছু ওই অডিও থেকে শুরু হয়েছে, তাই সেখানেই এর সমাধান আছে। ব্যাট ডেনির হাতে ছুরি দিয়ে বলে, আমি একলা এই অডিও শুনবো, এতে যদি আমার কোনো কিছু হয় তাহলে আমাকে এই ছুরি দিয়ে মেরে ফেলবে। ব্যাট দরজা লাগিয়ে ইয়ারফোন কানে দিয়ে শুনতে থাকে ফাদারের কথা। ফাদার বলছিল এই বইটি নষ্ট করা সম্ভব নয়। আমার দুই সঙ্গীকে এই অলৌকিক শক্তি বশ করে ফেলেছিল। আমি তাদেরকে মারার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাদেরকে মারতে পারেনি। তবে শেষ পর্যন্ত আমি তাদের দেহকে ছোট ছোট টুকরো করে এই অলৌকিক শক্তির পরিসমাপ্তি ঘটাই। অন্যদিকে বাড়ির চিমনি দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছিল এলি। উপরে এলির চলার শব্দ পেয়ে ড্যানি ও তার ছোট বোন শব্দের পিছনে পিছনে যেতে শুরু করে, কিন্তু তাদের পিছনে আসছিল পিজেট। পিজেটের সারা শরীর কাপড়ে মোড়ানো থাকায় তাকে দেখতে আরো ভয়ঙ্কর করে তোলে। ড্যানি তার পিছনে তাকিয়ে দেখে পিজেট আসছে। সে তার হাতে থাকা ছুরিটি দিয়ে আঘাত করে, কিন্তু এই ছুরির আঘাতে তেমন কোনো কাজ হয় না। পিজেট ছুরিটি বের করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ড্যানির হাতে ফুটো করে রক্তাক্ত করে দেয়। ড্যানি পাশে পড়ে থাকা ফ্ল্যাম থ্রোয়ার দিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে ব্যাটের পিছনে এলি এসে পড়েছিল, কিন্তু ব্যাট তখনও ফাদারের কথা শুনছে। ব্যাট সামনের আয়নায় এলির প্রতিছবি দেখতে পায়। তাড়াহুড়া করে ওঠার সময় অডিওতে ধাক্কা লেগে অডিও বন্ধ হয়ে যায়। তখনই আমরা সেরা একটা মুহূর্ত দেখতে পাই। এলি নিজের আঙ্গুল রেকর্ডের উপরে রাখতেই সেটা বাজতে শুরু করে এবং আওয়াজ আসছিল তার মুখ দিয়ে। ব্যাট সুযোগ বুঝে স্ক্রুড্রাইভার দিয়ে এলির গায়ে আঘাত করে। কিছুক্ষণের জন্য এলি শান্ত হয়ে যায়। ব্যাট দেখে ড্যানি প্রায় মৃত্যুর পথে। তখনই হঠাৎ করে এলি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। খাটের নিচ থেকে ছোট্ট মেয়েটা ব্যাটকে একটি কেচি এগিয়ে দিলে ব্যাট দেরি না করে কেচিটি এলির নাক বরাবর ঢুকিয়ে দেয়। অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য হলেও এলিকে শান্ত করা গেল। তারপর ব্যাট ছোট্ট মেয়েটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলে দেখতে পায় সবাই মরে পড়ে আছে। ব্যাট ইমার্জেন্সি দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে খুলতে পারছিল না। তখন তার নজর পড়ে শটগানের উপর। ব্যাট শটগানটি হাতে নিয়ে রিলোড করে ফেলে। এলি এতক্ষণে জীবিত হয়ে উঠেছে। নাক থেকে কাঁচিটি বের করে তাদের দিকে দিয়ে আসে। ব্যাট আত্মরক্ষার জন্য গুলি করলে গুলিটি গিয়ে এলির পায়ে লাগে। এলি তার মেয়েকে কথার মায়ায় ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। ব্যাট আরেকটা গুলি করলে এলির হাতে লেগে হাতটি ছিঁড়ে যায়। তখনই এলির কাছে পিজেট আর ড্যানি এসে কাঁদতে শুরু করে। পরক্ষণে তারা সবাই ব্যাটের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। এলি বলে ওঠে, তারপর সবাই জেগে ওঠে। তখনই ব্যাট দেরি না করে মেয়েটিকে নিয়ে লিফটে উঠে পড়ে। কারেন্ট চলে আসায় লিফটটি চলতে শুরু করে। লিফট যত নিচে নামছিল লিফটের ভিতরে রক্তের পরিমাণ তত বাড়ছিল। এদিকে এলির দেহ সবাই মিলে ছিঁড়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, অর্থাৎ তারা সবাই মিলে দ্য মার্গান ক্রিয়েচার বানাবে, যেটা বইয়ে আছে। লিফটের রক্ত নাক অব্দি এসে পড়েছে। অন্যদিকে ভেন্টিলেশনের মাধ্যমে ক্রিয়েচারটি লিফটের ভিতরে ঢোকার চেষ্টা করে, যেখানে বেঁচে থাকার চান্স 0। তখনই গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটের দরজাটি খুলে যায়। তারা গাড়ি দিয়ে যখন পালাতে চাচ্ছিল তখন গাড়ির চাক্কাটি গর্তে আটকে যায়
এতক্ষণে সেই ক্রিয়েচারটি সেখানে এসে পড়েছিল। তারপর তাদের মধ্যে শুরু হয় চোর পুলিশের খেলা। দেখা যায় গেট বন্ধ হয়ে যাচ্ছে, তাই তারা দৌড়ে ওই পাশে যাওয়ার জন্য চেষ্টা করে। ব্যাট ওই পাশে চলে গেলেও মেয়েটির পা ধরে টেনে নিয়ে যায় ক্রিয়েচারটি। মেয়েটিকে যখন মারতে যাবে তখন ব্যাট ক্রিয়েচারের উপর গুলি করে। মেয়েটি সেখান থেকে পালিয়ে আসলেও ক্রিয়েচারটি ব্যাটের উপরে একটি মেশিন ছুঁড়ে দেয়, এতে ব্যাট নিচে পড়ে যায়। ব্যাটকে ধরে ক্রিয়েচারটি কাটার মেশিনে দিতে যাবে, তখনই মেয়েটি মেশিনটি বন্ধ করে দেয়। ব্যাট মেয়েটিকে ইশারা দিলে মেয়েটি আবার মেশিনটি অন করে। ব্যাটের শরীরে সমস্ত শক্তি দিয়ে ক্রিয়েচারটিকে ঠেলে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ক্রিয়েচারটি সেখানেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর ব্যাট ছোট্ট মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এলির নিচের তলায় থাকতো জেসিকা। জেসিকার চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকায় সে ঘাবড়ে যায়। তখনই সেই অলৌকিক অশুভ শক্তিটি জেসিকার উপরে আসর করে। এরপর কি হয়েছে সেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছি। আর এই ঘটনার সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের সিনেমায়, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।